আমাদের এই গভর্নমেন্ট যদি কোনো কারণে ব্যর্থ হয়, অমানিসার অন্ধকার নেমে আসবে। সবুরে মেওয়া ফলে বিমান সচিবের সাথে কথা বলেছি, আজকে স্বরাষ্ট্র সিনিয়র সচিবের সাথে কথা বলেছি, একটা খবর আসতে যাচ্ছে এবং আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ধীরে ধীরে এটাকে সংস্কার করার চেষ্টা করছি। স্টাফ ফাউন্ডেশন অফিসারদেরকে ট্রান্সফার শুরু হয়ে গেছে, কত উপর থেকে তো আমি বললাম যে এটা তো আমি অ্যাকশন নিচ্ছি, যারা উপরে নিচে ডানে বামে করে 15 বছর পার করে দিছে, আর কত বছর থাকবে ঢাকায়? অনেক উপরে তো গ্রামে চলে যাচ্ছেন, গ্রামের ভালো অফিসাররা এখানে নিয়ে আসছে, লোকবল নিয়োগ করছি, 600-700 জন লোক না, কোনো তদবির নেই, কেউ আমার কাছে তদবির নিয়ে আসবেন না। আমি একমাত্র পরীক্ষা দিয়ে যারা ভালো কম্পিউটার চালাতে পারে, যারা স্কলার, এই সমস্ত মানুষদেরকে নেব। আমারে বলেন কৌমি নেই, আরেকজনে বলে আহলে হাদিস নেই, পরীক্ষায় যে আসে সে লেভেল হলেও আসুক না। 2 বাইতুল মুকাররমে একজন গ্রহণযোগ্য খতিব দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়াকফ প্রশাসন একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছে, এডিশনাল সেক্রেটারি, যিনি ঘুষ খান না। 2 জন ওনার সহযোগী দিয়েছেন, ঢাকার ডিসি, রাজশাহী। ওয়াকফ নিয়ে অনেক মামলা, আমি আগামীকাল হাইকোর্টে মসজিদ উদ্বোধন করব। মাননীয় আইন উপদেষ্টা থাকবেন, চিফ জাস্টিস থাকবেন, আমাকে ওনারা দাওয়াত দিয়েছেন, আমি কালকে এটা উদ্বোধন করবো, ওনার সাথে বসবো। আমরা হাইকোর্টে একটা ব্যাচ করতে যাচ্ছি। ওয়াকফতে ওয়াকিফিনরা সওয়াবের আশায় ওয়াকফ করে গেছেন, ওয়ারিশরা এগুলো মিলে ঝুলে খেয়ে গেছে। প্রতিটি মাজারে, প্রতিটি মসজিদে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, একটা দুইটা নয়, একটা দুইটা নয়, এগুলো ভাগা বড় মুশকিল। হাতে আমার প্রস্তুতি আছে, আমরা খুব নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন একজন মহাপরিচালক দিয়েছে, যিনি দাওরায়ে হাদিস, যিনি মুফতি, যিনি বুখারী সাহেবের উস্তাদ, যিনি জেলা ও দায়রা জজ খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, ওনাকে এনে বসাই দিয়েছি, কাজ শুরু করেছেন। এবং যাকাত বোর্ড, তারপরে গভর্নর্স, আপনি হয়তো বলবেন আরো মানুষ ছিল 5 জন আলেম নেওয়ার কথা, আমি তো 6 জন নিতে পারি না, ওখানে গ্রাম আছে, আরো নিতে পারতাম যদি সুযোগ থাকে। ওখানে লেখা আছে 5 গ্রেটেস্ট আলেম অফ দি কান্ট্রি, তো 5 জনকে নিতে হয়। 5 জন আবার এক গ্রুপ থেকে নিলে চলবে না, বিভিন্ন গ্রুপের প্রতিনিধিত্ব লাগে। এভাবে আমি সাজিয়েছি এবং ইনশাআল্লাহ কাজ শুরু হয়েছে। যতদিন যাচ্ছে আমরা তত বেশি অগ্রসর হচ্ছি এবং হজ চুক্তি করে এসেছি। 27,000 টাকা বিমানের ভাড়া করে নিয়েছি। বিমানের যদি আমি মন্ত্রী হইতাম, আমি একেবারে 1,30,000 টাকা দিয়ে হজে নিয়েছি। কিন্তু আমি তো বিমান উপদেষ্টা নই, আমি তো ধর্ম। বিমানের সাথে কথা বলে এনবিআর এর সাথে বারবার বৈঠক করে এনবিআর রাজস্ব একটা হাজিদেরকে টাকা দিতে হয়, এটা মকুফ করেছে। আপনি যে বিমানবন্দর ইউজ করবেন, ডেভেলপমেন্ট ফি, এম্বার্কেশন ফি দিতে হয়, এটা মকুফ করেছি। 1,97,000 থেকে 1,67,000 নিয়ে আসছে। তারপরে চিফ অ্যাডভাইজারকে বলেছি যে আপনি একটু বাংলাদেশ বিমানকে বলুন আরো কমাতে, রাজি হচ্ছেন না, যে আমাদের লস যাবে। আমি এবার যে সৌদি আরবের হজ মন্ত্রীর সাথে দেখা করলে একটা ভারতে, আমি ওনাকে বলেছি, চুক্তি করেছি এবং চুক্তির আগে বলেছি যা ন্যাশনাল ক্যারিয়ার সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস, বাংলাদেশ বিমান 50-50 বহন করবে। আমি বলেছি ওনাকে কোনো ক্যারিয়ার যদি ন্যাশনাল ক্যারিয়ার সৌদি এয়ারলাইন্স হোক, বাংলাদেশ বিমান হোক, তারা যদি ভাড়া না কমায়, আমি 3rd ক্যারিয়ার ইউজ করতে পারবো কিনা। তিনি বলেন আপনি আমার চিঠি দেন, আমরা চিঠি দেব। এই আমাদের টিম আসছে, চিঠি দেব। মক্কা এবং মদিনায় আমাদের টিম সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে রাখছে, এনএসআই একজন অফিসের সাথে রাখছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসের সাথে রেখে বাড়িতে গিয়ে আমরা ঘর ভাড়া করেছি। কারণ কিছু টাকা বাঁচে, এটা হাজিদেরকে আমরা ফেরত দেব। চেষ্টা করছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। ওমরা টিকিটের দাম বৃদ্ধি, সিন্ডিকেট, এটা তো ধর্ম মন্ত্রণালয়ের কাজ নয়। বিমান মন্ত্রণালয় যদি ওনার বিমানের টিকিটের দাম বাড়ায়,
এটা তো ধর্ম মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, কিন্তু গাড়িটাতে আমার যে উনি সিন্ডিকেট বানতে পারেন। তবে অপেক্ষা করেন, সবুরে মেওয়া ফলে। বিমান সচিবের সাথে কথা বলেছি, আজকে স্বরাষ্ট্র সিনিয়র সচিবের সাথে কথা বলেছি, একটা খবর আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। চেষ্টা করেছি মেনিনজাইটিসের টিকা, মানুষ আমার ফোন করে বিভিন্ন জায়গা থেকে বলে হাজিরা মেনিনজাইটিস টিকা পাচ্ছেন না। হাজিদের মেনিনজাইটিস টিকা দেওয়ার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয় নয়, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে হাদিসের সনদকে কার্যকরী করার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয় নয়। 6 মাসের ভিতরে ওনার একটা আবেদন করতে পারলেন না শিক্ষা মন্ত্রণালয়, করতে পারলেন না। যিনি স্বীকৃতি দিয়েছিলেন তার কাছে আরো বহু বছর উনি ক্ষমতায় ছিলেন, ওনার কাছ থেকে এটা আদায় করে নিতে বিরাট কাজ হয়ে যেত। কেন আপনারা জান না? খুব বড় করে কথা বললে, চিৎকার করলে, ऐसा करेंगे तैसा करेंगे, কাঁটাতারের দ্বারা পার করকে যাएंगे, এগুলো বড় সহজ। কই আপনারা তো 6 মাসের ভিতরে আমাদের কাছে উঠতে পারেন। এরপরে 2 বার আমি শিক্ষা উপদেষ্টাকে বলেছি, স্যার এই কওমি মাদ্রাসা সনদের এর মান পার্লামেন্ট কর্তৃক পাশকৃত, আপনি একটা প্রজ্ঞাপন জারি করে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আরবিক ইসলামিক স্টাডিজের MA পাস যে ফ্যাসিলিটিসগুলো পান, কওমি মাদ্রাসার ছেলেরাও একই সুযোগ পাবে। এটা একটা প্রজ্ঞাপন সব অফিসে পাঠিয়ে দেন, আমি আপনাকে ডিউ লেটার দেব। আমি বলেছিলাম হাইয়াতুল ওলিয়া অথবা ওয়াফাকুল মাদারিস থেকে একটা আবেদন যদি করে যাইতো, আমি বিচরত আছি আপনাদের পক্ষে কাজ করার জন্য। প্রতি সপ্তাহে আমার আগামী বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং আছে, সবার সাথে আমাদের দেখা হয়, কথা বলার সুযোগ হয়, তো করেন নাই। তারপরেও আমি আমার অবস্থান থেকে একটা ডিউ লেটার দিয়ে মন্ত্রণালয়ে রাখবো। আগামী দিনে হয়তো আপনি আবেদন করলেও আপনার পক্ষে কথা বলার লোক থাকবে না, থাকবে না। এই যে একটা এই মাদ্রাসার সম্পর্কে আমি নয়া দিগন্তে, আপনারা জানেন 19 সাল থেকে আমি 4টে করে প্রতি মাসে উপসম্পাদকীয় লিখতাম নয়া দিগন্তে ধারাবাহিকভাবে। ইনকেলাবে আউলিয়াদের জীবনে ভারতে মুসলমানদের অবদান শীর্ষক একেবারে ফরিদুল গন্ধেশ্বর থেকে তারপরে আমি পর্যন্ত লিখেছি। তো একটা এই মাদ্রাসার জাতীয়করণ নিয়েও লিখেছি। তো আমি শিক্ষা উপদেষ্টাকে বলেছে বাই ফেজেস কিস্তি করে হলো ওনাদের ন্যাশনালাইজেশন করে, আলহামদুলিল্লাহ আগামী দিন থেকে হয়ে যাবে। আমাদের এই গভর্নমেন্ট যদি কোনো কারণে ব্যর্থ হয়, অমানিসার অন্ধকার নেমে আসবে।